লোক যারা দেশের বাইরে থাকে একটা সার্টিফিকেটের অভাবে তারা হয়তো তাদের স্যালারিটা ক্লেম করতে পারে। তো আরপিএলটা হলো এটা হলো যে আমরা বলছি যে এটা আমি যাকে বললাম যে ফর্মালি বা ইনফর্মালি বা যে কোনো ভাবে যে আমি কোনো দক্ষতা অর্জন করে থাকি, আমি কোনো শিক্ষা নিয়ে থাকি, সেটাকে আমি একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়ার যে প্রসেসটা, সেটাই হলো আমাদের আরপিএল। তো আরপিএল এ এটা অফিসিয়ালি রিকগনিশন হয়, এটা কিভাবে অর্জিত হলো, যে যেভাবেই করুক না কেন, কেউ অন দা জব, আমি কিছুই জানতাম না, ওস্তাদের কাছ থেকে শিখতে শিখতে কাজ শিখতে শিখতে আমি হয়তো কাজটা শিখে ফেলেছি, অথবা আমি ফর্মালি কোনো ট্রেনিং ইনস্টিটিউটে যাই নাই, হয়তোবা আমি আমার কোনো ওস্তাদের কাছে বড় ভাইয়ের কাছ থেকে হয়তোবা ইনফর্মালি আমি হয়তোবা ট্রেনিং আর কাজটা শিখে ফেলছি, অথবা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটা করে ফেলছি। তিনটার যে কোনো একটা একসাথেও হতে পারে যে এই তিনটার ব্লেন্ডিং এর মাধ্যমে হয়তোবা আমি আমার দক্ষতাটাকে অর্জন করেছি, আমার শিক্ষাটাকে অর্জন করেছি, সেটাকে সার্টিফিকেশন দেওয়ার যে প্রসেস বা সেটাকে যে সরকার কর্তৃক বা বোর্ড কর্তৃক স্বীকৃতি দেওয়ার যে প্রসেস, সেটাই হলো আমাদের কর্মক্ষেত্রে। যদি দেখা গেল যে আমার সার্টিফিকেশন হইলে আমি কর্মক্ষেত্রে প্রমোশন পেতে পারি, উপরের পদে যেতে পারি, বা আমার স্যালারি ইনক্রিজ হতে পারে, আমি অনেক সময় ক্যারিয়ার চেঞ্জের জন্য হতে পারে যে ঠিক আছে আমি আপাতত আমি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছি, কিন্তু দেখা গেল না আমি এইদিকে আর ইলেকট্রিশিয়ানের কাজ করবো, আমি প্লাম্বার হিসেবে কাজ করতে চাই, তো ঠিক আছে আমি এখানে আমার অভিজ্ঞতা আছে, কাজটা আমি জানি, আমি তখন এখানে অ্যাসেসমেন্ট হয়ে আমার সার্টিফিকেশন হলে আমি এটাকে শিফট করে সার্টিফিকেট দেখে আমি কোম্পানিতে চাকরি নিতে পারি। এজন্য ক্যারিয়ার চেঞ্জের একটা সুযোগ এখানে আমার তৈরি হয়। আর এই আরপিএল এর যে অপরচুনিটিগুলো তৈরি হয় তার এমপ্লয়াবিলিটি বৃদ্ধি পায়, কারণ যেহেতু আমার একটা দক্ষতা অভিজ্ঞতা আছে, আমার এমপ্লয়ার তখন বুঝে যে ঠিক আছে তার যেহেতু এই বিষয়গুলো সে জানে, তাহলে তাকে আমি রিক্রুট করতে আমার কোনো সমস্যা নাই, কারণ উনি আমার চেহারা দেখে বা আমাকে দেখে তো বুঝতে পারবে না আমার দক্ষতাটা কতটুকু আছে। কিন্তু যখন আমার একটা সার্টিফিকেশন বা একটা বোর্ড কর্তৃক স্বীকৃত একটা ডকুমেন্ট যখন থাকে, তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটা এই ধরনের স্কিল আছে, লেভেল 1 অথবা লেভেল 2 বা লেভেল 3, সেই মোতাবেক সে তার এই এমপ্লয়াবিলিটির একটা সুযোগ সৃষ্টি হয়, তার মোবিলিটির সুযোগ সৃষ্টি হয়। সে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা তারা তারা তাদের এই একটা স্কিল নিয়ে তারা মোবিলিটি তার সুযোগ হয় যায়, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে বা উপরের স্যালারিতে উপরের পদে উপরের জায়গায় যেতে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়, এই অপরচুনিটি তৈরি হয়। লাইফ লং লার্নিং এর একটা সুযোগ হয়, আমি একবার লেভেল 1 করে রয়েছি, এরপরে আর আমার কোনো উন্নতি ঘটবে না তা না, আমি হয়তো আমার এই কাজের ভিতর দিকেই আমার যে স্ট্যান্ডার্ড আছে, বা স্ট্যান্ডার্ড বলতে আমরা যে শব্দটা সিলেবাস বললে আমরা সবাই বুঝি, যে সিলেবাস আমরা এই সিবিটি ভাষায় তাকে বলি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের অনুসারে আমি আমার নিজেকে প্রস্তুত করলাম, আমি তারপরে অ্যাসেসমেন্ট দিয়ে আমি সার্টিফিকেট নিয়ে গেলাম উপরে লেভেলে। একটা সোশ্যাল ইনক্লুশনের একটা সুযোগ তৈরি হয়, কারণ যারা আগে স্কুল থেকে চলে যায় বা তারা বিভিন্ন এথনিক গ্রুপ আছে, মাইনরিটি গ্রুপ আছে, তারা এই কাজগুলো আমাদের সমাজে আমরা যাদেরকে মনে করি যে তারা কিছু করতে পারবে না, কিন্তু তাদেরকে হয়তো সমাজের ভিতরে ওভাবে স্থান দেয় না, কিন্তু আমার একটা সার্টিফিকেশন করে যখন আমার অবস্থানটা তৈরি হলো, তখন আমার সমাজে এর একটা অবস্থান তৈরি হয়, এই একটা সুযোগ হলে এখানে সেলফ স্টিম আমাদের এখানে হয়। সেটা হলো যে আমি এটা এমপ্লয়াবিলিটি যখন বাড়ে, আমি বেটার বা ডিসেন্ট জব যখন আমি পাই, এই বিষয়গুলো যখন আমি কন্ট্রিবিউট করতে পারি, তখন আমার দেখা গেল যে এই বিষয়ে আমার একটা অবস্থা তৈরি হলো। এরপরে ধরেন আমরা কেন এই জিনিসটা নিতেছি, আমরা দেখেন যে আমাদের যে এনএসডিপি 2011 আমাদের সরকার যে অনুমোদন করে দিয়েছেন, সেই এনএসডি 2013 নম্বর চ্যাপ্টারটা আছে যে আরপিএল সংক্রান্ত বিষয়। এটা কেন আসলো, আমাদের জানেন যে লেবার ফোর্স সার্ভে করা হয়েছিল বিবিএস থেকে 2010, তারপরে 2013-তে পুনরুদ্ধার এটা করা হয়েছে। সেই লেবার ফোর্স সার্ভেতে যখন দেখা গেল যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব ওয়ার্কাররা আছেন, তাদের প্রায় 39% ওয়ার্কার আছে যাদের কোনো সার্টিফিকেশন নাই, কিন্তু তারা অনেক দক্ষ, তারা কাজ করতেছে দীর্ঘদিন, 10 বছর 15 বছর 20 বছর কাজ করতেছেন, কিন্তু সে যখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যায়, তখন আর কোনো তার কোনো এভিডেন্স থাকে না। আমাদের যারা বিদেশে যারা কর্মরত আছে, তারা অনেক সময় বিদেশে কাজ করতেছে, বিভিন্ন সিচুয়েশনে কাজ করতেছে, ওখান থেকে যখন সে ফেরত চলে আসে, তার কাছে আর কোনো এভিডেন্স থাকে না, শুধু বলে আমি তো বিদেশে এত বছর একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছি, কিন্তু তার কাছে কোনো এভিডেন্স থাকে, হয়তো তার কাছে কোনো অনেক সময় চাকরি নিয়োগপত্র বা তার কাছে কাজ করছে তার কোনো প্রমাণপত্র কোনো কিছু তার কাছে থাকে না। তো সেই কারণে সে আরেক জায়গায় যখন যায়, তখন আর সেটাকে প্রমাণ করতে পারে না যে আমার এগুলো আসে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য সরকার এনএসডিবি 2011-তে 13 নম্বর চ্যাপ্টারে আরপিএলটাকে অন্তর্ভুক্ত করেছে, এবং আরপিএল এর মাধ্যমে আমাদের যেসব দক্ষ কর্মী দেশে বা বিদেশে আছে, তাদেরকে সার্টিফিকেশনের ভিতরে নিয়ে মেইন স্ট্রিমের ভিতরে নিয়ে চলে আসতেছে, এবং তাদের জীবন মানের যত উন্নতি ঘটছে সেই বিষয়ে তারা কাজ করতেছে।
আরপিএল সিস্টেমের মাধ্যমে যেটা হলো তাদের নলেজ স্কিল বা অ্যাটিটিউডকে আমরা রিকগনাইজ করে থাকি, তাদেরকে তার কি নলেজ তার আছে তার একটা এভিডেন্স তৈরি হয়, এবং এই এভিডেন্স তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। যেমন সে যে কাজ করছে তার কোনো স্যাম্পল একটা লোক দেখা গেল যে সুন্দর একটা মডেল মেকানিক্যাল এটা দিয়ে একটা মডেল তৈরি করছে, তাহলে বোঝা গেল যে সে এই মডেলটা বানাইতে পারতেছে, তার দক্ষতা এখানে আছে। তার সার্টিফিকেশন একটা সুযোগ তৈরি হয়, তার পোর্টফোলিও যেগুলো আছে সেগুলো, তার রেফারেন্স অফ দি রেফারি, অনেক সময় দেখা গেলো যে ওস্তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট পায়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো কোম্পানি দেয় যে আমার এই কোম্পানিতে সে ইলেকট্রিশিয়ান হিসেবে সাকসেসফুলি আমি 5 বছর কাজ করেছি। এই আরপিএল এর সার্টিফিকেশনের সময় এই এভিডেন্স গুলো আমরা অ্যাকনোলেজ করি যাতে তারা তার সার্টিফিকেশনটা সহজ করা হয়। তো এরপরে এর বেনিফিট গুলো কি, যেমন আমাদের এই বেনিফিট গুলো হলো যে আমাদের প্রোডাকশন বা কাজে থেকে তাকে আলাদা করার কোনো প্রয়োজন নেই, সে কাজে থাকাকালীন অবস্থায় সেখান থেকে সে আস্তে আস্তে শিখতেছে এবং সে এসে সার্টিফিকেশন নিয়ে অ্যাসেসমেন্ট এসে সার্টিফিকেশন যাতে তাকে তার স্কিলটাকে প্রমাণ করতেছে। তাকে ওই কোম্পানি থেকে বেরিয়ে এসে 3 মাস ছুটি নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হয়ে তার লেখাপড়া করার দরকার নেই, এই সুযোগটা এখানে তৈরি হয়। কারণ আমাদের এই ওয়ার্কারের যে স্কিলটা দক্ষতা তার একটা ইমপ্রুভ হয়, তার এমপ্লয়ার এবং তার একটা ভ্যালু অ্যাড করে তার এক্সপেরিয়েন্সটাকে তার ভ্যালিডেট করা হয় এই আরপিএল এর মাধ্যমে। সে বিভিন্ন লেভেলে তার স্কিলটাকে নিশ্চিত করতে পারে যে আমি আমার দক্ষতাটা লেভেল 3, আমার লেখাপড়া লেভেল 2। কারণ সব যখন কোনো সার্টিফিকেট থাকে না তখন কোম্পানির কাছেও সে প্রমাণ করতে পারে না যে আমার বেতন বাড়ায় দেন, কারণ আমি এই মনে দক্ষতা আমার আছে। কিন্তু অনেক সময় কোম্পানি ইচ্ছা করলো না, ঠিক আছে সেলটা তো ভালোই কাজ করে, একটু বেতন বাড়াই দিলাম, কিন্তু সে দাবি করতে পারে না। কিন্তু যখন সার্টিফিকেশন থাকবে যে আমি লেভেল 3 সার্টিফিকেট দাঁড়ি, আমি লেভেল 4 সার্টিফিকেট দাঁড়ি, আমাকে এই লেভেলের বেতন আপনি দিতে হবে, সে বার্গেনিং করতে পারবে। আমাদের সরকারও কোনো দেশের লোক পাঠাইতে গেলে তখন সে বার্গেনিং করতে পারবে যে আমার এই লেভেলের দক্ষতার লোককে তুমি এই স্যালারিতে আমাকে দিতে হবে, কিন্তু সেই সুযোগটা এখানে তৈরি হয়। তারপরে প্ল্যানিং ফর স্কিলস প্রোগ্রামের জন্য, প্ল্যানিং করার জন্য আমাদের এটা সাহায্য করে। আমরা ন্যাশনালি রিকগনিশন ম্যাক্সিমাইজ করার সুযোগ আছে। আমরা বলছি যে 20 সালে 20%, আমরা 30 সালে 40% আমরা আমার স্কিল দক্ষতাটা দিব আমাদের জনগণকে। কিন্তু এইটাকে যদি আমি এই একটা মেথড শুধু ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমার এই সংখ্যাটা বাড়ানো যাবে না, আমাকে একটা বিভিন্ন ওয়েতে আমাকে সংখ্যাটা বাড়াতে হবে। তো সেই কারণের জন্য আমরা হয়তো আরপিএল এর এই পদ্ধতিতেও আমরা এই সংখ্যাটাকে বাড়াইতে পারি। আমরা ফর্মালি তাকে রিকগনাইজ করি, তার নলেজ এন্ড স্কিলটাকে এই আরপিএল এর মাধ্যমে করা সম্ভব। তার নতুন স্কিল ডেভেলপ করার জন্য তার একটা সুযোগ তৈরি হয়, তার কনফিডেন্স তৈরি হয় যে আমি এই কাজগুলো আমি পারি। এবং ইয়াদের কোম্পানির তরফ থেকে যেটা হলো তার স্টাফগুলো ট্রেন করার সুযোগ হয়। সে চাকরি আর এক জায়গায় খুঁজতে থাকে মনে মনে, এখানে বেতন কম দিতেছে, আমি কিছু বেশি পেয়ে আর এক জায়গায় চলে যাবো, সেই সুযোগটা গ্রহণ করে না। কারণ যখন তার স্কিলটা থাকে তখন দেখা গেল যে আমার কোম্পানি তার বেতনটা বাড়াই দিল, সে আর তখন কোম্পানিকে চেঞ্জ করার প্রয়োজন মনে করে না, এই তখন কোম্পানি এখানে বেনিফিটেড হয়। তার প্রসেসটা কিভাবে আমরা আইডেন্টিফাই করি, তার কি জানে সেটা, সে কি করতে পারে সেই বিষয়টাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা ম্যাচিং করি যে আমাদের যে স্পেসিফিক স্ট্যান্ডার্ড যেটা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট মোতাবেক, ইন্ডাস্ট্রি চায় যে এই দক্ষতা থাকলেই আমি তাকে রিক্রুটমেন্ট করব, তার সাথে আমরা ম্যাচিং করার চেষ্টা করি এখানে প্রসেস। তারপর তাকে আমরা অ্যাসেসিং করি, কারণ তার সেই দক্ষতাটা আছে, সে মুখে বললো, তার কিছু পোর্টফোলিও সে জমা দিল, সে বললো যে আমি বিদেশে আমি 10 বছর কাজ করেছি। তারপরে তাকে আমরা হয়তো যাচাই করার চেষ্টা করি, তার নলেজটা, তার স্কিলটা, তার অ্যাটিটিউডটা, এগুলো আমরা হয়তো বিভিন্ন ভাবে যাচাই করার চেষ্টা করি যে না ঠিক আছে তার এই দক্ষতাটা আছে, এই জন্য তাকে আমরা অ্যাসেস করার পর তাকে সার্টিফিকেশন দিই। এবং তার এই যে তার দক্ষতা আছে সে যে ফর্মালি বা ইনফর্মালি যেভাবেই সে অর্জন করে থাকুক পিছনে, সেটাকে আমরা তার ইয়েটাকে স্বীকৃতি দিয়ে থাকি বা তাকে অ্যাকনলেজ করে থাকি যে তার এই দক্ষতা সেখানে আছে। এই চারটা ভাবে আমরা তাদেরকে ইয়ে করি। অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো আছে সেটা হলো যে আমরা অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো আমরা দেখেন আমার একটা ইয়ে দেওয়া আছে, একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ট্রেনিং, অ্যাসেসমেন্ট এন্ড সার্টিফিকেশন। এই যে মাঝখানে ট্রেনিং এবং ডাইরেক্ট দেখবেন আবার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে অ্যাসেসমেন্টে চলে গেছে। যারা আমাদের কাজ জানে, যারা দীর্ঘদিন কাজ করেছে, তাদের মাঝখানে কোনো ট্রেনিং এর প্রয়োজন নাই, সে সরাসরি স্ট্যান্ডার্ড থেকে অ্যাসেসমেন্টে বসে সে সার্টিফিকেট নিয়ে যাবে। আর যারা ফ্রেশার, একদম স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছে, কিংবা তার কোনো কিছু করতে পারছে না, বা কিংবা সে ফার্দার লেখাপড়া যেতে পারতেছে না, তার চাকরি দরকার, সংসারের জন্য চাকরি দরকার, সে হয়তো আমার ট্রেনিং ইনস্টিটিউটে যে ট্রেনিংটা নিবে, দেন অ্যাসেসমেন্ট সার্টিফিকেট নিয়ে চলে যাবে। এখানে আরপিএল পদ্ধতি এবং ট্রেনিং এর মাধ্যমে সরাসরি রেগুলারই হোক আর আরপিএলই হোক,
এই সার্টিফিকেশনের ভিতরে কোনো তফাৎ নাই। সার্টিফিকেটটা সেম অ্যাজ যে ট্রেনিং নিয়ে করলো আর যে সরাসরি করলো, কারণ সার্টিফিকেটে লেখা থাকলো না যে সে রেগুলার আসে আরপিএল এর মধ্যে, সার্টিফিকেট সেম ফর অল। তো যেখানে আমরা এই পদ্ধতিতে আমরা ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট গুলো দিয়ে থাকি, এখানে অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেশনের অ্যারেঞ্জমেন্ট গুলো হয় যারা গ্রাজুয়েট, ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল যারা আছে, এন্টারপ্রাইজে যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকতেছে, যারা এক্সপেরিয়েন্স ওয়ার্কার আছে, ওয়েজ এমপ্লয় করছে, সেম এমপ্লয়মেন্ট হোক, তারা সবাই আরপিএল অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, এবার কোনো নো নিড টু ইন্ডিভিজুয়াল কমপ্লিট দ্য কোর্স, আমরা বলছি যে তাকে আলাদা কোনো কোর্স করার দরকার নাই। সে অ্যাসেসমেন্টে যে কোনো সময় যে কোনো এত ফ্লেক্সিবল যে আমি বছরের জানুয়ারিতে অথবা জুনে বা ডিসেম্বরে এরকম কোনো বিষয় নেই। যারা যখন রেডি হচ্ছে সে তখনই অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারতেছে। সেই ফ্লেক্সিবল করে আমরা এগুলো করে থাকি। এবং আমরা অ্যাসেসমেন্ট গুলো করে থাকি, এটা সিমুলেটেড ওয়ার্ক প্লেস, হয়তো আমরা কোনো ইনস্টিটিউট বা যেখানে আমার ট্রেনিং সেন্টার হলো সেখানে আমরা একটা টুলস এবং ইকুইপমেন্ট মেশিনারিজ দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করি যে এটা অ্যাজ ইফ সে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে সেভাবে সেই পরিবেশে হলো, সেভাবে যদি তাকে পরিবেশটা দিয়ে আমরা সেখানে অ্যাসেসমেন্ট করে থাকি। আবার কোনো সময় আমরা ইন্ডাস্ট্রিতে অ্যাসেসমেন্ট গুলো করে থাকি। কারণ হলো কি, কোনো অকুপেশন আছে যেগুলো হয়তো আমার ইনস্টিটিউটের পক্ষে সেই টুলস এন্ড ইকুইপমেন্ট মেশিনারিজ জোগাড় করা সম্ভব না এবং করা সম্ভব না। যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর বলি, আমরা লেদার সেক্টর বলি, লেদার সেক্টরে একটা মেশিনের দাম প্রায় 3 কোটি 4 কোটি টাকা। এটা যেমন যেগুলো মেশিনের মাধ্যমে লেদার কাটা হয়, সে আমাদের ট্রেনিং এর সময় ওর তো ইনস্টিটিউট পক্ষে 3 কোটি টাকা মেশিন কেনা সম্ভব না। তখন আমরা ইন্ডাস্ট্রির সাথে এমইউ করে, ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রি এবং বিটিপি তিন পক্ষ এমইউ করে আমরা এই অ্যাসেসমেন্টের পার্টটা তাদের ওখানে অ্যাসেসমেন্ট নিয়ে থাকি। ইন্ডাস্ট্রিগুলো আমাদেরকে সাপোর্টটা করতেছে, কিন্তু অ্যাসেসর গুলো অ্যাপয়েন্টমেন্ট হয় আমাদের বিটিভি থেকে, এবং সেগুলো আমরা আলাদা অ্যাসেসর প্যানেল তৈরি করি। ইতিমধ্যে আমাদের প্রায় 1900 অ্যাসেসর তৈরি হয়ে গেছে বিভিন্ন অকুপেশনে, যাদেরকে আমরা বাংলাদেশে ব্যবহার করতেছি রেগুলার ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ আরপিএল ট্রেনিং এর মাধ্যমে। তারা এদেরকে অ্যাসেস করে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে, যে টুলস আছে, আমরা তাদের প্রশ্ন বলি না, বলি অ্যাসেসমেন্ট টুলস। এখানে ধরেন রিটেন পার্ট আছে, পার্ট আছে, ওরাল প্রসিডিং এর একটা পার্ট আছে। 3টা অংশে যাচাই করার পর আমার অ্যাসেসর ওখানে আমাদের একটা চেক লিস্ট আছে, যে চেক লিস্টের মাধ্যমে সে ওটাকে দেখে তারপরে অ্যাসেসর বলে যে হ্যাঁ ইজ কম্পিটেন্ট এনাফ ফর লেভেল 2 আর লেভেল 3। এরা তখন তাদেরকে আমরা সার্টিফিকেট দেই। আবার কেউ দেখা গেল যে হয়তো ফুল কোয়ালিফিকেশন অর্জন করতে পারে নাই, হয়তো পার্টলি করে। যেমন আপনার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং আছে, গ্যাস ওয়েল্ডিং আছে। আমার স্ট্যান্ডার্ডের ভিতর আর্ক ওয়েল্ডিং এর গ্যাস ওয়েল্ডিং হলো একসাথে, কিন্তু দেখা গেল যে একজন আর্ক ওয়েল্ডিং এর পারফর্ম করতে পারছে, আমরা তাদেরকে সার্টিফিকেট দেই, তারপরে বলি স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। এই সার্টিফিকেট দিয়ে দিই, কারণ কোনো কোম্পানির যে আর্ক ওয়েল্ডার দরকার হয় ওই সার্টিফিকেট দিয়ে সে যায় আর্ক ওয়েল্ডিং ওয়েল্ডার হিসেবে কাজ করে। আর যদি গ্যাস ওয়েল্ডিং অংশ পারলো, যে কোম্পানিতে গ্যাস ওয়েল্ডিং এর কাজ দরকার হয় সেখানে যেতে পারে। আবার সে এখন আর্ক ওয়েল্ডিং দিচ্ছে 3 মাস 6 মাস পর মনে করলো যে আমি তখন গ্যাস ওয়েল্ডিং পারি, সে আইসা আবার শুধু গ্যাস ওয়েল্ডিং অংশগ্রহণ পরীক্ষা দিয়ে সে ফুল সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারবে। এইজন্য আমরা 2 ধরনের সার্টিফিকেট দিই, একটা ফুল সার্টিফিকেট আর একটা বলি স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। আমরা সার্টিফিকেটের ভিতরে তার ছবি প্লাস তার ওই কি ইউনিটগুলো সে কমপ্লিট করেছে সেগুলো আমাদের সার্টিফিকেটের ভিতরে লেখা থাকে, যাতে এমপ্লয়ার বুঝতে পারে। এবং সার্টিফিকেটের ভিতরে একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যেটা দিয়া একদম বিদেশে যদি চায় সে এমপ্লয়ার ওয়েবসাইটে ঢুকে আমার ওয়েবসাইটের ভিতর থেকে তার ছবি সহ তার সার্টিফিকেটটা যাচাই করে নিতে পারবে। তার এই সার্টিফিকেট যাচাইয়ের জন্য কোনো থার্ড পার্টি রিক্রুট করা 3 মাস 6 মাস সময় দরকার নাই। জাস্ট ওয়েবসাইটে ঢুকে আমার ওই তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্লিক করলে ছবি সহ তার সার্টিফিকেটটা চলে আসবে স্ক্রিনে, সে যাচাই করে নিতে পারবে যে হ্যাঁ এটা ফেক কিনা না। সে এই সুযোগটা আমাদের কাছে তৈরি হচ্ছে। তো এই ভাবে ধন্যবাদ। আমি আরপিএল এর যে অংশটুকু শুধু এখানে যেহেতু আরপিএল এর নিয়ে প্রক্রিয়া হবে সেই কারণের জন্য আমি এই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই এখানে আমি একটু বলে রাখি যে আমরা যে বিদেশে যে আরপিএল সেন্টার করার ব্যাপারে আমাদের একটা উদ্যোগ, যেহেতু আমাদের বিটিভি অ্যাক্ট 2018 এটা অনুমোদন হওয়ার পর সরকার আমাদেরকে এই ম্যান্ডেটটা দিয়েছে। কারণ দিয়েছে এই কারণে আমাদের অনেক লোক যারা দেশের বাইরে থাকে একটা সার্টিফিকেটের অভাবে তারা হয়তো তাদের স্যালারিটা ক্লেম করতে পারে না। এখন তাদেরকে যদি আমি বলি যে দেশে ফেরত আসেন সব, আইসে এখান থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে যান, তো এটা এক্সপেন্সিভ এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার, সবার পক্ষে এটা সম্ভব না। তো যে কারণের জন্য যদি আমরা দেশের বাইরে এরকম কোনো সেন্টার উদ্বোধন করতে পারি, এটা আমরা বলি আরটিও এন্ড অ্যাসেসমেন্ট সেন্টার। আর আরপিএল হলো একটা মেথড। তো আরটিও মানে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, এখানে সে অ্যাসেসমেন্ট সেন্টার হিসেবে অ্যাক্ট করতে পারবে। আবার যদি দেখা গেল যে আমার অ্যাসেসমেন্ট সেন্টার পাশাপাশি আমি কিন্তু
ফ্রেশার যারা আছে তাদেরকে এখানে এনরোল করে তাদেরকে ট্রেনিং ও ডেলিভারি দিতে পারবো। তাহলে আমার দুইটা কাজই আমার এই সেন্টারগুলোর মাধ্যমে হবে। তো সেন্টারগুলো যদি আমরা পার্মানেন্টলি সেটআপ করতে পারি, তাইলে দেখা গেল যে এক পরবর্তী জেনারেশন এই যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন পর্যন্ত তারা হয়তোবা এখান থেকে এই সুবিধাটা নিতে পারবে। যারা বাইরে ট্রেনিং না নিয়ে যাবে তারাও তাদের স্কিলটা এনহ্যান্স করলে ওখানে সার্টিফিকেশন যেতে পারবে। আবার যারা ফ্রেশার সৌদি আরবে আছে অলরেডি তারা ওখানে কাজ করতেছেন, আমার ফ্যামিলি মেম্বাররা হয়তো দেখা গেল এখানেই তারা লেখাপড়া করতেছেন, এখানে কাজ করতেছেন, ফার্দার ভবিষ্যতে কোনো চাকরিতে যেতে চান, তারা হয়তো এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে একটা স্কিল নিয়ে এই সার্টিফিকেট সহকারে তারা চাকরির জন্য কোথাও না কোথাও অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আমার আপাতত আমার প্রেজেন্টেশন। এরপরে আপনাদের তরফ থেকে যে প্রশ্ন আসবে আমি প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আসাদ ভাই।